আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নয়। আমরা আজকে পড়বো ধর্ষণ, ধর্ষণজনিত কারণে মৃত্যু ইত্যাদি শাস্তি। নয়ের এক, ভেরি ইম্পর্ট্যান্ট। এটা আমরা প্রায় আমাদের রীতি অর্থাৎ প্রচলিত আমরা থানা পর্যায়ে মামলাগুলো দেখতে পাই। নারী শিশুর ক্ষেত্রে যে ধর্ষণ এবং ধর্ষণজনিত কারণে যদি মৃত্যু হয় ইত্যাদি শাস্তি। এখানে পয়েন্ট রয়েছে এক, দুই, তিন, চার, এবং চারে আবার ক, খ এবং পাঁচ। মোটামুটি এই ধারাটা কয়েকবার লিখতে হবে এবং মোটামুটি মুখস্থ রাখতে হবে, কারণ পরীক্ষায় এমসিকিউ তো এখান থেকে আসে এবং রিটেনে অদ্যাবধি কোনো আসে না, পুরো পরীক্ষা আসছিল, তো এই জন্য ভালো করে গুরুত্ব দিতে হবে এই প্রশ্নটা। প্রথমে আমরা দেখতে পাচ্ছি নয়ের একে কি বলা রয়েছে এই বিধানে, অর্থাৎ যদি কোনো নারী পুরুষ নারী শিশুকে ধর্ষণ করে তাহলে তিনি অবশ্যই এই ধারায় মৃত্যুদণ্ডে বা যাবজ্জীব সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন, এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডনীয় কথা বলা রয়েছে। সাজাগুলা অনেক সাজা এত মুখস্থ করার বিষয়টা জাস্ট লিখতে হবে নয়ের এক বিধান ধারা মোতাবেক, তারপরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে, এবং কোনো যদি কোনো সৃজনশীল কোনো প্রশ্ন আসে জাস্ট নয়ের এক দিলেই হবে। এখানে একটু ব্যাখ্যা দিয়েছেন যে যদি কোনো পুরুষ বিবাহ বন্ধন ব্যতীত 16 বছরের কথা উল্লেখ রয়েছে, অধিক বয়সী কোনো নারীর সহিত সম্মতি বেঁধে রেখে বা বিধি প্রদর্শন বা প্রতারণামূলক ভাবে তার সম্মতি আদায় করিয়া, অথবা 16 বছরের কম বয়সী কোনো নারীর সহিত সম্মতি সহ বা সম্মতি ব্যতিরে যৌন সঙ্গম করে তাহলে তিনি নারীকে দর্শন করেছেন বলে গণ্য হবে। এখানে একটু বলে নেই, আমরা এখানে এই প্যানাল কোডের যে 375 রয়েছে এখান থেকে একটু ভালো করে, যে প্যানাল কোডের যে দর্শন রয়েছে এখান থেকে অনেক সময় এমসিকিউ দেয় যে নিম্ন নিম্ন কোন ক্ষেত্রে দর্শন বলে গণ্য হবে না, বা কত বছর বয়সের ক্ষেত্রে দর্শন বলে বিবেচিত হবে না। এটা একটু পার্থক্যটা মিলাই পড়বেন এখান থেকে, নয়ের যে ব্যাখ্যাটা রয়েছে 375 সাথে মিলাই পড়বেন। তারপর দেখতে পাচ্ছি যে আমরা দুয়ে বলে রয়েছে যদি কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণ বা উক্ত ধর্ষণ পরবর্তী তাহার অন্যবিধ কার্যকলাপের ফলে ধর্ষণের যিনি শিকার হবেন নারী শিশুর যদি মৃত্যু ঘটে, এখানে ধর্ষণের ফলে যদি কেউ মারা যায় সেক্ষেত্রে এই নয়ের দুইটা, অর্থাৎ এই এই ধারায় কি হবে, নয়ের দুয়ে তার সাজা হবে। তাহলে এখানে মৃত্যুদণ্ডের যাবজ্জীব সশ্রম কারাদণ্ডের কথা এবং অন্যান্য 1 লক্ষ টাকার কথা বলা রয়েছে। তাহলে নয়ের এক আমরা পেলাম যে যদি কোনো ব্যক্তিকে কোনো যদি ব্যক্তি কোনো নারী বা শিশুকে ধর্ষণ করে সেটা নয়ের এক, এবং নয়ের দুই হচ্ছে মৃত্যু। নয়ের তিন, ভেরি ইম্পর্টেন্ট, আমরা এটা প্রায় দেখি যে দিদি দিদি কি শুনতে পাচ্ছেন? আপনার এটা বন্ধ মনে হচ্ছে। আচ্ছা, ওকে। তিনি হচ্ছে যদি একাধিক ব্যক্তি দলবদ্ধভাবে কোনো নারী শিশুকে ধর্ষণ, অর্থাৎ এখানে গণধর্ষণের কথা বলা রয়েছে। যদি একাধিক ব্যক্তি যদি দলবদ্ধভাবে কোনো নারী বা শিশুকে ধর্ষণ করে এবং ধর্ষণের ফলে যদি উক্ত নারী শিশু মৃত্যু ঘটে তাহলে তিনি বা আহত হন। যদি মৃত্যু ঘটে বা আহত হন সেই ক্ষেত্রে ওই দলের প্রত্যেক ব্যক্তি, এখানে শুধু একক না, প্রত্যেকে কি হবে, সাজা পাবেন। আচ্ছা, তারপর খেয়াল করি এখানে চারে যায় আবার দুইটা বিষয় রয়েছে। যদি কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুকে দর্শন করিয়া মৃত্যু ঘটানো আহত করার চেষ্টা করেন তাহলে দণ্ডনীয় হবে ইহার অতিরিক্ত, অর্থাৎ দর্শন করিয়া মৃত্যু ঘটানোর বা আহত চেষ্টা করেন তাহলে উক্ত ব্যক্তি, এখানে কিন্তু এই চার এবং খ, চার এবং ক খ একটু ভালো করে দেখে নিবেন। দর্শনের চেষ্টা আমরা এগুলো পাই চারেও প্রায় প্রায়, যে শ্লীলতাহানির চেষ্টা, দর্শনের চেষ্টা আমরা এরকম যদি পাই তাহলে আমরা এই যে দর্শন চেষ্টা যদি করি তাহলে আমরা চারের খ আমরা রুজু করি। আর মৃত্যু ঘটানোর ক্ষেত্রে আহত করার চেষ্টা করে যদি নারী শিশু ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা চারের ক দেই। সাজা একটা হচ্ছে মৃত্যুদণ্ড কতে, আর হচ্ছে 5 বছর কারাদণ্ড এখানে অতিরিক্ত অর্থ। এই সাজাগুলো একটু পড়ে নিয়ে, কারণ এটা হচ্ছে নারী শিশু সাজাগুলো এমসিকিউতে আসে। সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি যে এই ধারারই বিধান 9-5, ভেরি ইম্পর্টেন্ট। এইটুকু হচ্ছে রিটেনের প্রশ্ন, এই 9-5টা কি বলা রয়েছে এখানে। যদি পুলিশ হেফাজত থাকাকালীন সময়ে নারী ধর্ষণের শিকার হন তাহলে যাদের হেফাজত থাকাকালীন উক্তরূপ ধর্ষণ সংঘটিত হইয়াছে সেই ব্যক্তি বা ব্যক্তিগণ ধর্ষণের শিকার নারীর হেফাজতের জন্য সরাসরি দায়িত্বপ্রাপ্ত। যারা যারা যে যে ভিকটিম বা যে নারী শিশু থানা হেফাজতে ছিলেন
এবং যারা এর সাথে সরাসরি দায়িত্বপ্রাপ্ত ছিলেন তিনি বা তাহার প্রত্যেক ভিন্নরূপ প্রমাণিত যদি না হয়, তাহলে এই হেফাজতের ব্যর্থতার জন্য অনধিক 10 বছর কিন্তু অন্যান্য 5 বছর সশ্রম কারাদণ্ড দণ্ডনীয় হবেন এবং ইহার অতিরিক্ত 10,000 টাকা অর্থদণ্ড। অর্থাৎ মোটামুটি আমরা এই 9-5টা একটু রিটেনের জন্য নিব, এটা একটু ভালো করে মুখস্থ করে ফেলবেন। দিদি কি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। ওকে, আজকে ক্লাসে ওরা জয়েন দেওয়ার কথা, আমি তো আর কাউকে দেখতেছি না, এখান থেকে দেখা যাচ্ছে না, আমি মিনিমাইজ করছি তো আপনাকে দেখতে পাচ্ছি শুধু। অসুবিধা নাই, ওরা ক্লাস হোক, সমস্যা নাই, ওরা ওই ক্লাস দেখে নেবে না, আমি গ্রুপে দিয়ে দিব না, কোনো সমস্যা নেই। তাহলে 9-এর 1-এর 1, 2, 3, 4 এবং 9-এর 5, এখানে 9-এর 1 এবং 9-এর 3, 1, 3 এবং 9-এর 4-এ খ এবং 5, এই এই গুরুত্ব দিতে হবে, মুখস্থ করতে হবে। তারপর আমরা খেয়াল করি, এখানে বলা রয়েছে 9-এর ক, আত্মহত্যায় প্ররোচনা ইত্যাদি শাস্তি, ভেরি ইম্পর্টেন্ট। এই ধারাটা সংশোধিত তো, এখানে আমার কিছু কিছু মানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। যাই হোক, নারীর আত্মহত্যা প্ররোচনা ইত্যাদি শাস্তি, আত্মহত্যা যদি কেউ প্ররোচনা দেয় তাহলে এই ধারার বিধান, অর্থাৎ 9-এর ক, এখানে পুলিশ, এখানে কিন্তু সেমিকোলন বা কোন 1, 9 ক কিন্তু একসাথে মিশানো, এটা খেয়াল রাখতে হবে যে আইনটা যেভাবে আছে সেভাবে লিখতে হবে। এখানে কি বলা রয়েছে, কোন নারীর সম্মতি ছাড়া, আমরা এই যে সম্মতি ছাড়া ইচ্ছার বিরুদ্ধে, আমরা এই বিষয়গুলো আমরা পেনাল কোডে 375 পড়েছি, এখানেও আমরা দেখেছি যে বয়সের ক্ষেত্রে এখানে যে দর্শনের যে সংজ্ঞা রয়েছে, ডেফিনেশন রয়েছে, ডেফিনেশনের যে এখানে প্রত্যেকটা একই কথাগুলো যোগ করে দিচ্ছে তারা, যে কোনো নারী সম্মতি ছাড়া বা ইচ্ছার বিরুদ্ধে কোনো ব্যক্তির ইচ্ছা ইচ্ছাকৃতভাবে কোনো কার্য দ্বারা সম্ভ্রমহানি হওয়ার প্রত্যক্ষ কারণে কোনো নারী আত্মহত্যা করলে উক্ত ব্যক্তি নারীকে অনুরূপ কার্য দ্বারা আত্মহত্যা করিতে পরিচিত অপরাধে অপরাধী হইবেন এবং উক্ত অপরাধের এই সাজাটার এত মুখস্থ করার প্রয়োজন নেই। তিনি অনধিক 10 বছর কিন্তু অনন্য 5 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবে এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ড দরকার। তাহলে আমরা এখান থেকে কি নিলাম, যে কোনো নারী সম্মতি ছাড়া বা ইচ্ছার বিরুদ্ধে কোনো ব্যক্তির ইচ্ছাকৃত কোনো কার্য দ্বারা সম্ভ্রম হানি হওয়ার যদি প্রত্যক্ষ কারণে কোনো নারী আত্মহত্যা করে, তাহলে সেই ব্যক্তি অনুরূপ কার্য আত্মহত্যা করেছে বা পরিচিত করেছেন বলে গণ্য হবেন। এই 9-এর ক। 10টা আমরা জানি, 10টা খুব ইজি, জনপ্রেরণা ইত্যাদি সাজা বা দণ্ড, শ্লীলতাহানি আমরা যেটা বলি। এখানে 10-এ বলা রয়েছে নারী শিশু নির্যাতন দমন আইনে 10, যদি কোনো ব্যক্তি অবৈধভাবে তার যৌন কামনা চরিতার্থ, এই অবৈধভাবে আমরা পেনাল্টি পাবো, সংজ্ঞাটা অবৈধভাবে মানে কি, যদি কোনো ব্যক্তি অবৈধভাবে তার যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে তার শরীরের যে কোনো অঙ্গ বা বস্তু দ্বারা কোনো নারী বা শিশুর যৌন অঙ্গ বা কোনো অঙ্গ স্পর্শ করেন, কোনো নারীর শ্লীলতাহানি করেন, তাহলে এই কাজ হবে একটি যৌন পীড়ন। আসলে এখানে কিন্তু শ্লীলতাহানির আগে বলছে কোনো নারী শ্লীলতাহানি করেন, তাহলে তার এই কাজ হবে, মানে শ্লীলতাহানিটা হচ্ছে এই কাজ করাটাই হচ্ছে যৌন পীড়ন। এখানে কিন্তু সরাসরি আমরা অনেক সময় লিখি যৌন পীড়ন করার অপরাধ। হ্যাঁ, এটা হচ্ছে শ্লীলতাহানি করে বিদায় থেকে যৌন পীড়ন হয়, কিন্তু প্রশ্ন এটা হবে, ধারাটা হবে যৌন পীড়ন। তো আমরা অনেক সময় ডাইরেক্ট লিখি যে শ্লীলতাহানি করা অপরাধ। শ্লীলতাহানি এই পয়েন্ট গুলা দিলে হবে শ্লীলতাহানি, উপরে যে অপশন গুলো রয়েছে প্রথম দিক থেকে, যে কোনো অঙ্গ বস্তু এই কথাগুলো বলা রয়েছে, কোনো নারী বা শিশু এইসব যদি হয় তাহলে সেক্ষেত্রে নারী শ্লীলতাহানি করেন এবং এই কাজ হবে যৌন পীড়ন। সরাসরি কিন্তু শ্লীলতাহানির সঙ্গে বলা নাই, সরাসরি যৌন পীড়ন পুরোটা বলে বলছে যৌন পীড়ন, খেয়াল রাখতে হবে, অনেকে ব্যাস লাগায়। তারপরে দেখি 11, যৌতুক, ভেরি ইম্পর্টেন্ট। 11, যৌতুকের জন্য মৃত্যু ঘটানো, অর্থাৎ এখানে যে হেডলাইন গুলো রয়েছে 11, এখানেও আমরা পাবো 11 ক, খ, গ, 3টি বিষয়। এখানে কি কি প্রথমে বলা রয়েছে, প্রথমে একটু সংজ্ঞা দিয়েছেন যে যদি কোনো নারীর স্বামী অথবা স্বামীর পিতা, আমি আবার বলছি, যদি কোনো নারীর স্বামী অথবা স্বামীর পিতা, মাতা, অভিভাবক, স্পেসিফিক ভাবে বলে দিয়েছেন এখানে, আত্মীয়, স্বামীর পক্ষে কোনো ব্যক্তির যৌতুকের জন্য উক্ত নারী মৃত্যু ঘটান বা মৃত্যু ঘটানোর চেষ্টা করেন, কিংবা নারীকে মারাত্মক যখন, অর্থাৎ গ্রিভিয়াস হার্ট যেটা আমরা বলি, মারাত্মক যখন, সাধারণ যখন, এই মারাত্মক যখন আমরা কিন্তু পেনাল পাবো, এবং গ্রিভিয়াস হার্ট এবং সাধারণ অর্থাৎ সিম্পল হার্ট আমরা এগুলো পেনাল করে পাবো। ওইসব পর্যায়ে যদি পড়ে তাহলে
স্বামী বা স্বামীর পিতা, অভিভাবক, আত্মীয় ব্যক্তি। উপর থেকে এখান থেকে জাস্ট আসছে যে তাহলে স্বামী, স্বামীর পিতা, মাতা, অভিভাবক, আত্মীয় ব্যক্তি। তাহলে প্রথমে বলা রয়েছে মৃত্যু ঘটানোর জন্য মৃত্যুদণ্ডে বা মৃত্যু ঘটানোর চেষ্টা করে, তাহলে এই ক্ষেত্রে উভয় কি হবে? মৃত্যু ঘটানোর জন্য যদি যদি এরকম কোনো কার্যক্রম করে যৌতুকের জন্য মৃত্যু ঘটায়, তাহলে মৃত্যু ঘটানোর চেষ্টা করে, তাহলে যাবজ্জীবন কারাদণ্ডের কথা বলা হয়েছে। তারপরে রয়েছে মারাত্মক জখম। আমরা কটা খুব কমই পাই, খুব কম, তবে খটা আমরা পাই মারাত্মক জখম। খ পায় এবং গ, এই দুইটা থেকে মামলাটা বেশি হয়। আর মারাত্মক জখম যদি করে ওই ওই নারীকে, নারীর স্বামী বা পিতামাতা আত্মীয় স্বজন যাই কিছু করে যৌতুকের জন্য মারধর করে, সেই ক্ষেত্রে এই মারাত্মক জখম হবে, তাহলে এটাও যাবজ্জীবন কারাদণ্ডের কথা বলা রয়েছে। আচ্ছা, তারপর গ হচ্ছে সাধারণ জখম, সিম্পল হার্ট, যেটা অর্থাৎ ওনাদের 3 বছরের দরকার নেই, অর্থাৎ সাধারণ জখম যদি করে আমরা এই সিম্পল এর নেচার যেটা আসে, অর্থাৎ এমসি রিপোর্ট, তো এই সাধারণ জখমের ক্ষেত্রেও এই 11 ঘতে মামলা রুজু হয়। আমরা এই 11 ঘটায় বেশি পাই। ক্ষতে হলেও মামলা রুজু হওয়ার সময় গতে টার্ন করে। আর যদি কোনো কিছু না হয় তাহলে প্যানেল কোড 323 সেটা ফাইনাল রিপোর্ট বা নন কক প্রসিকিউশন কাটা হয়। তাহলে আমরা 11-র ক, খ, গ আমরা দেখি। 12, আমরা 12 আসি। 12তে দেখতে পাচ্ছি ভিক্ষাবৃত্তি ইত্যাদি উদ্দেশ্যে শিশুকে অঙ্গহানি করা। 2 লাইনের বিষয়, যে আমরা এটা দেখতে পাচ্ছি যদি কোনো ব্যক্তি ভিক্ষাবৃত্তি বা অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির উদ্দেশ্যে কোনো শিশুর হাত, পা, চক্ষু, কোনো অঙ্গ বিনষ্ট করেন বা অন্য কোনোভাবে বিকলাঙ্গ বা বিকৃত করেন, তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে বা সশ্রম করা হবে। মোটামুটি এই 12 ধারাটা মোটামুটি আগে ইতিপূর্বে অনেক প্রশ্নের গাইডে আছে, এটা একটু ভালো করে দেখে নিন। যে কোনো যদি কোনো ব্যক্তি ভিক্ষাবৃত্তি সরাসরি এভাবে যদি আসে, যে এরকম কোন ব্যক্তি ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে তার একটা অঙ্গহানি করলে তার কোন বিধান বা নারী কোন ধারায় বিধান মতো অপরাধ করেছেন, তাহলে এই নারী শিশু নির্যাতন দমন আইনে অনুযায়ী 12-র ধারায় সে অপরাধ করেছেন। 13 ভেরি ইম্পর্টেন্ট রিটার্নের জন্য। 13-14 আমি আগে বলেছি, 13-14 ইম্পর্টেন্ট এবং রিটার্নের জন্য। মোটামুটি এই নারী শিশু থেকে কিছু রিটার্নের প্রশ্ন রয়েছে, এগুলো মোটামুটি মুখস্থ করে ফেলতে হবে, এখান থেকে প্রশ্ন আসে। 13 বলছেন এই বিধানে যে দর্শনের ফলশ্রুতিতে জন্মলাভকারী শিশু সংক্রান্ত বিধান। তাহলে এই বিধানে 13 ধারায় প্রথম কি বলা রয়েছে? অন্য কোনো ভিন্নতর আইনে যাই কিছু থাকুক না কেন, দর্শনের কারণে কোনো সন্তান যদি জন্ম লাভ করে, অর্থাৎ যদি এই অন্য আইনে যাই ভিন্নত যাইতে হোক না কেন, এখানে বলা ক্লিয়ার করে দিচ্ছেন যে দর্শনের কারণে যদি সন্তান জন্ম লাভ করে, সেই ক্ষেত্রে প্রথমে বলা হচ্ছে যে উক্ত সন্তান মাতা কিংবা মাতৃকুলীয় আত্মীয় স্বজনের তত্ত্বাবধানে রাখা যাবে। প্রথম, যে উক্ত সন্তানকে কোথায় রাখা যাবে? যে প্রথম পয়েন্ট হচ্ছে উক্ত সন্তানকে মাতা কিংবা মাতৃকুলীয় আত্মীয় স্বজনের তত্ত্বাবধানে রাখা যাবে। 2 বলছে উক্ত সন্তান তার পিতা মাতা কিংবা উভয়ের পরিচিত হইবার অধিকারী হবে। 3 বলা রয়েছে, ঘতে বলা রয়েছে উক্ত সন্তানের ভরণ পোষণের ব্যয় রাষ্ট্র বহন করবে। তাহলে প্রথম হচ্ছে উক্ত সন্তানের মাতা পিতার মাতৃকুলীয় আত্মীয় স্বজন তত্ত্বাবধানে রাখা যাবে। 2 বলা রয়েছে যে উক্ত সন্তান পিতা মাতার কিংবা উভয়ের পরিচিত হওয়ার অধিকারী পাবে। গ হচ্ছে উক্ত সন্তান ব্যয়ভার গ্রহণ করবে কি? রাষ্ট্র। এগুলো এমসিকিউ আসে। পরে বলা রয়েছে ঘ, উক্ত সন্তানের ভরণ পোষণের ব্যয় তাহার 21 বছর পূর্তি না হওয়া পর্যন্ত পর্যন্ত কি হবে? প্রদায় হবে। তবে 21 বছর অধিক বয়স্ক কন্যা সন্তানের ক্ষেত্রে বলা রয়েছে তার বিবাহ না হওয়া পর্যন্ত, এবং পঙ্গু সন্তানের ক্ষেত্রে তিনি স্বীয় ভরণ পোষণের যোগ্যতা অর্জন না করা পর্যন্ত প্রদায় হবে। তারপরে বলা রয়েছে যে 2 বলছে সরকার নির্ধারিত বিধি ধারা নির্ধারিত পদ্ধতি দ্বারা উপধারার যে 1-এর যে বিধান রয়েছে, আমরা ক, খ, ঘ এই 4টা অপশন পেয়েছি, অবশ্যই বা অর্থের পরিমাণ নির্ধারণ করবে। সর্বশেষ বলছে 3, যে কোনো সন্তানকে ভরণ পোষণের জন্য প্রদত্ত অর্থ সরকারের দর্শকের নিকট হইতে আদায় করতে পারবে। ইম্পর্টেন্ট এমসিকিউ এখানে। এবং দর্শকের বিদ্যমান সম্পদ হইতে উক্ত অর্থ আদায় করা সম্ভব না হলে ভবিষ্যতে তিনি যদি যে সম্পদের মালিক হবেন, সেই মালিক বা অধিকারী সেই সম্পদ থেকে শহীদ আসছে না। ওকে, তাহলে আমরা কি পেলাম এখানে? আমরা 13-তে প্রথম 1-এর বিধানের কথা বলা রয়েছে যে এই ভিন্নতার আইনে যাই কিছু থাক না কেন, ধর্ষণের কোনো সন্তান জন্ম লাভকারী কি হবে? এই 4টা পয়েন্ট রয়েছে, এইগুলা তার অধিকার। অর্থাৎ যে জন্ম লাভ করে যে শিশু, এটা রিটার্নের জন্য প্রশ্ন বারবার বলছে। সর্বশেষ বলছে যে 3-এ বলছে যে ভরণ পোষণ প্রদায়ের জন্য কি করবে?
দর্শকের নিকট আদায় করবে, তবে দর্শনের বিদ্যমান সম্পদ হতে অর্থ আদায় করা সম্ভব না হলে ভবিষ্যতে যে সম্পদের মালিক হবে বা অধিকার হবে সে আদায়যোগ্য। তাহলে আমরা একটু রিপিট নেই, আমরা কি কি পড়লাম এখানে। আমরা এখানে পড়লাম দর্শন 9-এ আমরা দর্শনের বিষয়গুলো পড়েছি। 9 এখানে মোটামুটি 5টা অপশন রয়েছে দর্শনের শাস্তি। তারপরে পড়েছি 9-ক নারী আত্মহত্যা প্ররোচনার ক্ষেত্রে 9-ক, এবং যৌন পীড়ন পড়েছি 10। 11 পড়েছি যৌতুকের জন্য যদি মৃত্যু ঘটায়, যৌতুকের জন্য যদি কি ঘটে, মারাত্মক জখম হয়। তারপরে বলেছি সাধারণ জখম। তারপরে 12 পড়েছি ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে যদি কোনো অঙ্গহানি করে সেক্ষেত্রে 12 ধারা বিধান মোতাবেক শাস্তি হবে। 13 পড়লাম আমরা দর্শনের ফলশ্রুতিতে জন্মলাভকারী শিশু সংক্রান্ত বিধান। এখানে আমরা 4টি পয়েন্ট পেয়েছি। 13-3 আমরা পড়েছি যে দর্শক এইরূপ নারী শিশুর ব্যাপারে কি দর্শকের নিকট হইতে আদায় করবে, এবং দর্শকের বিদ্যমান সম্পদ যদি আদায় করা সম্ভব না হয় তাহলে ভবিষ্যতে যে সম্পদের যেখানে মালিক বা অধিকারী সেই সম্পদ থেকে আদায়যোগ্য হবে। তারপরে ভেরি ইম্পর্টেন্ট 14, বারবার বলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 14টা রিটেনের জন্য প্রায় আসে। প্রথম বলা রয়েছে 14, সংবাদ মাধ্যমে নির্যাতিতা নারী ও শিশুর পরিচয় প্রকাশের ব্যাপারে বাধা নিষেধ। এটা বলি, এখানে গত পরীক্ষা দেখা হয়েছিল যে সাব ইন্সপেক্টর পরীক্ষা আসলে যে ক নামক একজন সাংবাদিক, সে একজন নারীর তার সম্মতি ব্যতি রেখে এরকম অপপ্রচার বা কোনো কিছু পত্রিকায় প্রকাশ করলেন, এই ক্ষেত্রে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে, এখান থেকে এসেছে। অর্থাৎ এই দ্বারা 14-1, এই 14-1 হুবহু মুখস্থ করতে হবে। শহীদ শোনা যাচ্ছে? স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, অসুবিধা নেই, আমি ভিডিও রেকর্ড হচ্ছে তো, তুমি আর একটু একবার দেখে নিও, হ্যাঁ? একবার দেখলে হয়ে যাবে, মোটামুটি আগে বুঝে আসছে তো, সমস্যা নাই। তুমি তো 8 পর্যন্ত পারোই, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 14টা আমরা মুখস্থ করবো। 14টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 14-1 বিধান মোতাবেক এখানে কি বলা রয়েছে, এ আইনের বর্ণিত অপরাধের শিকার হয়েছে। খুব সুন্দর একটা কথা বলেছে যে এ আইনের সংবাদ মাধ্যমে নির্যাতিতরা কি সংবাদের মাধ্যমে কি হয়েছেন, এখানে বলা রয়েছে বাধা নিষেধ রয়েছে। এ আইনের বিধানে বাধা নিষেধ রয়েছে এই যে এ আইনের বর্ণিত অপরাধের শিকার হয়েছেন। বর্ণিত অপরাধ বলতে এই যে অপরাধগুলো আমরা বললাম, আমরা প্রথম পড়েছি 4-এ পড়েছি ক্ষয়কারী, 4 থেকে একদম আমরা যে এতক্ষণ পড়লাম 4, তারপর 7-এ যে অপহরণের কথা বললাম, 8 হচ্ছে মুক্তিপণের কথা বললাম, 9 ধর্ষণের কথা বললাম, 10-এ আমরা যৌনপীড়ন বা শ্লীলতাহানির কথা বললাম, 11 যৌতুকের কথা বললাম, 12 ভিক্ষাবৃত্তির কথা বললাম, 13 তো আর এখানে একটা জাস্ট তার অধিকার এই বিধান পাবে। তবে 14তে আমরা এখানে এই বলছে যে এ আইনের বর্ণিত অপরাধের শিকার হয়েছে, যে আমরা এতক্ষণ যা বলেছি, এরূপ নারী বা শিশুর ব্যাপারে সংঘটিত অপরাধ বা তৎসম্পর্কিত আইনগত কার্য দ্বারা সংবাদ, তথ্য বা নাম ঠিকানা অন্যবিধ তথ্য কোনো সংবাদ প্রত্যেক কোন সংবাদের মাধ্যমে এমন ভাবে প্রকাশ পরিবেশন করা যাইবে যাতে উক্ত নারী শিশুর পরিচয় প্রকাশ না পায়। এখানে কিন্তু বলা রয়েছে যে আপনি প্রকাশ করুন, যে এমন ভাবে করুন যাতে শিশুর পরিচয় উক্ত নারী বা শিশুর পরিচয় প্রকাশ না পায়, এমন ভাবে প্রকাশ করতে হবে। কিন্তু আপনি কি করলেন, সরাসরি সব পরিচয় জানে, তার যে একটা সামাজিকতা, তার যে ব্যক্তি মর্যাদা সেটা হানি হবে। তো এই ক্ষেত্রে এই কার্য দ্বারার যে বিধান যদি কেউ লঙ্ঘন করে তাহলে এই দুয়ে বলা রয়েছে, এটা যা আছে হুবহু মুখস্থ করবা। কিছু 2-3টা সাজা আছে যে পরীক্ষায় রিটার্নের জন্য মুখস্থ করে ফেলতে হবে। যদি লিখতে পারো ফুল মার্ক পাবা, আর যদি শুধু 14-2 দিয়ে দাও পরীক্ষার সমস্যা নাই, 2-3 বার আসছে তো। যে 14-1 ধারা বিধান মোতাবেক নিষেধ রয়েছে, অর্থাৎ পরিবেশন করা যাবে যদি উক্ত নারীর শিশু পরিচয় প্রকাশ না পায়, এমন ভাবে করতে পারবা। তুই বলছিস যে উপধারার 1 বিধান লঙ্ঘন করা হলে এর জন্য দায়ী ব্যক্তি বা ব্যক্তিবর্গের 2 বছর, এটা মনে রাখবো মুখস্থ, যে 2 বছর কারাদণ্ড, 2 বছর কারাদণ্ড বা অনূর্ধ্ব 1 লক্ষ টাকা অর্থদণ্ডে বা অভয়দণ্ডে। 2 বছর কারাদণ্ডে, আমি আবার বলছি, এই 14-2 সাজা হচ্ছে এই লঙ্ঘনের দায়ী ব্যক্তিবর্গকে ওই যে সাংবাদিকের বিরুদ্ধে অনূর্ধ্ব 2 বছর কারাদণ্ডে বা অনূর্ধ্ব 1 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডনীয়। তাহলে আমরা 14 পেলাম কি, সংবাদ সংবাদ মাধ্যমে নির্যাতিতা নারী বা শিশুর পরিচয় বা ব্যাপারে বাধা নিষেধ রয়েছে। এমন তবে প্রকাশ করা যাবে সেটা কোনো সংবাদ মাধ্যমে এমন ভাবে প্রকাশ পরিবেশন করা যাবে যাতে উক্ত নারী শিশু পরিচয় প্রকাশ না পায়। এখন আসো 15। 15টা আমরা এইতে 4 থেকে 14 পর্যন্ত যে ধারা পড়েছি,
এই 4 থেকে 14 পর্যন্তের যে বিধানগুলো রয়েছে, ভবিষ্যৎ সম্পত্তি হইতে অর্থদণ্ড আদায়, আমরা কিন্তু ওই যে 13 লাস্ট কলামটা পড়েছি, এবং 13 লাস্ট কলাম এবং 13 দুইটা বলেছি সরকার বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে এই একে উল্লিখিত সন্তানের ভরণ পোষণের বাবদ প্রদয় অর্থ হবে এবং পরিবার নির্ধারণ করবে। এখানে বলা রয়েছে যে 15 এই আইনের 4 থেকে 14 ধারার সমূহে উল্লেখিত অপরাধে ট্রাইব্যুনাল কর্তৃক আরোপিত, অর্থাৎ সবকিছু নারী শিশু ট্রাইব্যুনালে যাবে, এই ট্রাইব্যুনাল কর্তৃক আরোপিত অর্থদণ্ড প্রয়োজন বোধে ট্রাইব্যুনাল অপরাধের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তির ক্ষতিপূরণ হিসাবে গণ্য করবে। ও সবসময় ট্রাইব্যুনালের কথাটা খেয়াল রাখবা, তাহলে ভালো মানে মনে থাকবে। এবং অর্থদণ্ড বা ক্ষতিপূরণের অর্থদণ্ডিত ব্যক্তির হইতে, ওই যে আমরা পড়েছি 13 লাস্ট কলাম থেকে, যে ক্ষতিপূরণটা দিবে অর্থদণ্ড দণ্ডিত ব্যক্তির নিকট হতে, বা তাহার বিদ্যমান সম্পদ আদায় করা সম্ভব না হলে ভবিষ্যতের মালিক বা সম্পত্তি অধিকারী হবে সেই সম্পদ হতে আদায়যোগ্য হবে। সেম কথাটা এখানে নিয়ে আসছে, এবং এইরূপ ক্ষেত্রে অন্যান্য দাবি অপেক্ষা অর্থদণ্ড ক্ষতিপূরণ দাবি প্রাধান্য পাবে। তাহলে আমরা এইখানে পুনরত বলছে ভবিষ্যৎ সম্পত্তি অর্থদণ্ড আদায়ের যে পদ্ধতিটা এখানে। এরপরে পদ্ধতির কথা আবার নিচে আমরা পাবো, যে অর্থদণ্ড বা ক্ষতিপূরণ মামলা দায়ের যে তার পদ্ধতিটা কিরকম হবে, কার কাছ থেকে এটা কে কালেক্ট করবে আমরা পাবো। তাহলে ভবিষ্যৎ সম্পদ থেকে অর্থ আদায় 15, তারপর আমরা 16 দেখি। 16 এই যেটা বললাম যে অর্থদণ্ড বা ক্ষতিপূরণ আদায়ের পদ্ধতি, এই আইনের অধীনে, এগুলো রিডিং করবা, এগুলা জাস্ট রিডিং মুখস্থ দরকার নেই, 15-16 রিডিং করবা, মুখস্থ করবা না। এই আইনের অধীন অর্থদণ্ড আরোপ করা হইলে, এখানে একটা এমসিকিউ আছে যে ভবিষ্যৎ এখানে কোন ট্রাইব্যুনাল, নারী শিশু ট্রাইব্যুনালের কথা কোন, ট্রাইব্যুনাল সংসদীয় জেলার কালেক্টর, এই যেখানে বলা রয়েছে যে ক্ষতিপূরণ আদায়ের প্রতি কে, মানে এটা কে করবেন, কাজটা কার, যে ট্রাইব্যুনাল সংসদীয় জেলার কালেক্টরকে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে অনুরূপ বিধি দ্বারা না থাকিলে ট্রাইব্যুনাল কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে অপরাধের স্থাবর বলা রয়েছে, খুব খুব স্থাবর বা অস্থাবর উভয়বিধ সম্পত্তির তালিকা প্রস্তুত করবে, এবং ক্রোক নিলাম বিক্রয় বা ক্রোক ছাড়াই সরাসরি নিলামে বিক্রয় করিয়া বিক্রয় লব্ধ অর্থ ট্রাইব্যুনালে জমা নির্দেশ প্রদান করবে, এবং ট্রাইব্যুনাল অর্থ অপরাধের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে প্রদান ব্যবস্থা করবে। এটা একটু ভালো করে দেখবা। আমি আবার বলছি যে এই অর্থদণ্ড যদি আরোপ আরোপ হয় কারো দণ্ডিত ব্যক্তির বিরুদ্ধে বা ব্যক্তির উপর, তাহলে ট্রাইব্যুনাল কি করবে, সংশ্লিষ্ট জেলার কালেক্টরকে এটা নির্দেশ দেবে। তিনি কি করবেন, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে অনুরূপ বিধি না থাকিলে ট্রাইব্যুনাল কর্তৃক নির্ধারিত যে নির্ধারিত পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অনুযায়ী অপরাধের স্থাবর অস্থাবর বা উভয়বিধ সম্পত্তি তালিকা প্রস্তুত করে কি করবে, ক্রোক ও নিলাম বা ক্রোক ছাড়াই সরাসরি নিলাম বিক্রি করে কি করবে, বিক্রয়লব্ধ অর্থ ট্রাইব্যুনাল জমার নির্দেশ দিবে, এবং এই ট্রাইব্যুনাল অর্থ অপরাধের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি কি করবে, প্রদানের ব্যবস্থা করবে। আচ্ছা এই দিদি, আচ্ছা আমরা এই যে নারী শিশু তো আমরা করছিলাম না পুরোটাই, এমসিকিউ না এসি ডাইন পুরোটা করছিলাম, নারী শিশু করি নাই। নারী শিশুটা পাচ্ছি না আমরা, নারী শিশুটা ওই এমসিকিউটা পাচ্ছি না, পুরোটাই তো আমি করছিলাম মনে আছে, এখন আবার এখান থেকে টাইপ করা লাগতেছে। আপনি একটু ল্যাপটপে আজকে গিয়ে দেখবেন, ঠিক আছে? আজকে ল্যাপটপে যা একটু দেখবেন যে আছে কিনা। আচ্ছা তারপর আমরা আরেকটা নেই, আমরা আজকে 17 পর্যন্ত নিব। 17 ভেরি ইম্পর্টেন্ট, এটা মুখস্থ রাখতে হবে। 17টা হচ্ছে আমি বললাম কিছু কিছু প্রশ্ন এখানে রিটার্নের জন্য এখান থেকে মুখস্থ রাখতে হবে। 17 প্রায় আসে, মিথ্যা মামলার অভিযোগ এমসিকিউ আসে এবং রিটার্নের জন্য আসে। মিথ্যা মামলা, অভিযোগ দায়ের ইত্যাদি শাস্তি। তাহলে মিথ্যা মামলা অভিযোগ দায়ের শাস্তি হচ্ছে 17 ধারা। আমরা এই যে ছোট ছোট মাইনার একটু পড়েছি, 6, 13, 15 আমরা পড়েছি, ওদিকে 6 ধারা অন্যান্য আইনে বিধানে, এবং আমরা পেনাল কোডও পাবো আমরা 211 বা 211 এবং 82 আমরা পাবো। এখানেও তো রয়েছে 17। এই 17 ধারা অনুযায়ী বলবো বিধান মোতাবেক, যদি কোনো ব্যক্তির ক্ষতি সাধনের অভিপ্রায়, তাহলে কি কথা বলা রয়েছে, এইবার যা আছে হুবহু মুখস্থ করবে, যে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির ক্ষতি সাধনের অভিপ্রায় উক্ত ব্যক্তির বিরুদ্ধে এ আইনের অন্য কোনো ধারার অধীন মামলা বা অভিযোগ করার ন্যায্য বা আইনানুগ কারণ নাই। এখানে অন্যান্য গাইড ফলো করার দরকার নেই, অনেকে সহজ ভাষা লিখছে না, এবার আপনি এখানে যেভাবে আছে মোটামুটি চলিত ভাষাটা লিখবেন, যে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তি ক্ষতি সাধনের অভিপ্রায় কোনো ব্যক্তির বিরুদ্ধে এই আইনের অধীন কোনো ধারায় মামলা বা অভিযোগ করার ন্যায্য আইনানুগ কারণ নেই, তবু না জেনে মামলা বা অভিযোগ দায়ের করেন, অর্থাৎ না না থাকার কারণে যদি আইনানুগ কি নেই,
কারণ না থাকার কারণে যদি মামলা বা অভিযোগ দায়ের করেন বা করান, তাহলে মামলা বা অভিযোগকারী বা অভিযোগ দায়েরকারী ব্যক্তি এবং যিনি অভিযোগ দায়ের করেছেন বা করাইছেন উক্ত ব্যক্তি অনধিক 7 বছর সশ্রম দণ্ডে দণ্ডিত হবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ড দণ্ডিত হবেন। তাহলে এখানে মিথ্যা মামলা আমরা কি পেলাম? 7 বছর কথা। যদি পরীক্ষা এমসিকিউ থাকবে কত বছর সাজা? 7 বছর কথা বলা হয়েছে। তো ঠিক আছে, মিথ্যা মামলা অভিযোগ দায়ের শাস্তি। তাহলে মোটামুটি আমরা আমরা একে কিছু সংজ্ঞা পড়েছি। 3টা আমরা রিডিং দরকার নেই, এমসিকিউ এটা আসে না। 4টে আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়েছি। 4টে যে দহনকারী ইত্যাদি ক্ষয়কারী পদার্থ সংগঠিত শাস্তি। তারপর আমরা 5-6 তো এখানে বাতিলই রহিত করা হয়েছে, তো প্রয়োজন নেই। 7-এ অপহরণ, 8-এ হচ্ছে মুক্তিপণ, 9 হচ্ছে দর্শন, তারপর হচ্ছে 11 হচ্ছে যৌতুক, 12 হচ্ছে ভিক্ষাবৃত্তির কথা বলা রয়েছে, তারপর হচ্ছে 13 হচ্ছে আমরা বললাম দর্শনের ফলশ্রুতিতে জন্ম লাভকে শিশু সংক্রান্ত বিধান, 14 হচ্ছে সংবাদের মাধ্যমে নির্যাতিতা নারী ও শিশুর পরিচয় প্রকাশে বাধা নিষেধ, 15 বলছে ভবিষ্যৎ সম্পত্তি হতে অর্থদণ্ড আদায়ের পদ্ধতি, এবং 16 হচ্ছে যে ক্ষতিপূরণ যে পাবে, কিভাবে পাবে এবং কার মাধ্যমে কাকে দিবে, অর্থদণ্ড ক্ষতিপূরণ আদায়ের পদ্ধতি বলা রয়েছে। 17 হচ্ছে মিথ্যা মামলা অভিযোগ দায়ের ইত্যাদি শাস্তি। শহীদ বলো, তুমি কয়টায় জয়েন করছো? একটু লেট হয়েছে স্যার আজকে। অসুবিধা নাই। আমরা ওই যে আমি কালকে একটু কাজ করে রাখছি, কালকে এমসিকিউ আমি দিতে পারি নাই, যে আজকে আমি দেখি আজকে শেষ করে দেবো। মানে আমার মোটামুটি আমি জয়েনিং লিভে আছি, কোনো সমস্যা নাই। দেখি আমি ল্যাপটপে আগে লেখা লেখা ছিল, কাল দিতে পারি নাই। এই পর্যন্ত কোনো সমস্যা আছে তোমার যে পড়লা? না স্যার। কাল পরশু শেষ হয়ে যাবে, কারণ এটা একটু বড় আইন, আর এখান থেকে এমসিকিউ আসে, রিটেনও আসে। প্রতিবার রিটেনের প্রশ্ন আসে, এমসিকিউ আসে। এই জন্য আমরা একটু একটু ভালো করে নিচ্ছি। কিছু কিছু মাইনর। স্যার হ্যাঁ বলো। ওই আল্লাহ যদি তৌফিক দেয় আর কি, হ্যাঁ, আগামীকাল স্যার ওই ইস্তেমার ডিউটির উদ্দেশ্যে আমরা আমাদের ইউনিট থেকে চলে যাব তো স্যার, ওকে হয়তোবা ওকে। ক্লাসে জয়েন করবো স্যার, হয়তো পরীক্ষায় অ্যাটেন্ড করা সম্ভব নাও আচ্ছা হইতে পারে আর আচ্ছা, ঠিক আছে, আমি বলি তোমার জন্য নির্দেশ হচ্ছে, তুমি ক্লাসও যদি অ্যাটেন্ড না করতে পারো সমস্যা নেই, আমরা ভিডিওটা আমি গ্রুপে দিয়ে দেবো। তুমি এর কারণ হচ্ছে ওখানে তুমি তো থাকবা ডিউটি, অনেক সময় যে বিভিন্ন উপরে থাকতে হয় ছাদে, বা ওখানে আলাদা একটা পোস্ট করছে, তুমি ওই ভিডিওটা আমি দিয়ে দিব, ওখান থেকে তুমি দেখে নিতেই হবে। ঠিক আছে? জি স্যার। আর চেষ্টা করবো ক্লাসে যোগদান করার জন্য স্যার, ক্লাস হ্যাঁ, থাকার চেষ্টা অসুবিধা না, করবো। অনেক সময় দেখা যাচ্ছে পুলিশ টুলিশ একসাথে শুয়ে আসছো 7টা বাজে, তুমি জি শুনতেছো, স্যার। ইয়ারফোন দিয়ে শুনতে পারো, সমস্যা নেই, কোনো টেনশন নাই। জি স্যার। আগে ডিউটি করো, ডিউটি ফার্স্ট, ওকে? তারপর তো আমরা জি স্যার। স্বাভাবিকভাবে সবই চলবে, সমস্যা নেই। চেষ্টা করবা থাকার জন্য। জি ঠিক স্যার। আছে, আর এই পর্যন্ত তুমি যে মতো পড়াইছি নিজে নিজে প্র্যাকটিস করবা, হ্যাঁ? অবশ্যই অবশ্যই স্যার। হ্যাঁ, অসুবিধা নাই, ডিউটির জন্য প্রস্তুতি নাও। আজকে আমরা ভিডিও পরীক্ষার অসুবিধা নাই, আমরা সামনে পরীক্ষা আছে, বুধবার বৃহস্পতিবার আমাদের সামনে সময় আছে, সমস্যা নেই, পরীক্ষা দিতে পারবো। আর নিজে নিজে একটু প্র্যাকটিস করো, মানে ভুলে যেও না। কারোর সাথে তোমার জুনিয়র বা সিনিয়র বলবা যে এটা কি, এইভাবে আমি পড়াটা একটা রিভিশন করাবা, যে এই ধারাগুলো ঠিক আছে, মানে কোশ্চেন করবা কি, প্রশ্ন করার একটাই থাকবে, যে কিউরিসিটি থাকবে, যে পড়তেছো তুমি, তোমাকে অনেকে হেল্প করবে। আর যদি চুপচাপ জেনে রাখা দাও যে আমি খুব ভালো জানি, যে প্রকাশ করা যায় না, এটা ডেলিভার করবা, কারোর সাথে কথা বলবা, ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে, ভালো থাকো। আমরা নেক্সট ক্লাস আমরা 18 থেকে শুরু করবো, সমস্যা নেই। দিদি কোনো সমস্যা? ওকে, অত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।